ছায়ার অন্তরালে লিখেছেন মোহসানাত নোসাইবা। পর্ব সংখ্যা ৫। রাত ১০টা। ইনায়া পণ করেছে আজ কিছুতেই ফারজিনের ফোন ধরবে না। দুপুরে ফারজিন ফোন করেছিল, কিন্তু তখন সে নিচতলায় মায়ের সঙ্গে ঘরের কাজে ব্যস্ত ছিল। ফোনটা ছিল উপরে, তার নিজের রুমে। পরে বিকালে সে ফোন ব্যাক করতেই শুরু হয়ে গেল ঝগড়া। কেন সে ফোন ধরেনি এ নিয়েই ফারজিন প্রচণ্ড রেগে গেল। কিছুক্ষণ তর্কাতর্কির পর ইনায়া রাগে ফোন কেটে দেয়। এরপর থেকে ফারজিনের একের পর এক কল করে যাচ্ছে, কিন্তু সে কোনোটি ধরেনি। সেই অভিমান নিয়েই ঘুমিয়ে গিয়েছিল ইনায়া। ভোর ৪টার ফোনের কাঁপুনিতে ঘুমের ঘোরে সে অচেতনভাবে রিসিভ বাটনে চাপ দিল। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে রাগী কণ্ঠে ধমকের মতো ভেসে এলো, তোর ভাতার বলতেছি, বেয়াদব মেয়ে। ইনায়া লাফ দিয়ে উঠে বসলো। বিস্মিত চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝতে পারলো ভুল করে ফারজিনের ফোন রিসিভ করে ফেলেছে। ফারজিন আবার বলল, তোর সাহস হয় কিভাবে আমাকে ইগনোর করার? দেশে আসলে তোর কলিজাটা মেপে দেখবো আমি। আর মাত্র ১ সপ্তাহ, যত পারিস উড়ে পড়ে নে। একবার দেশে আসতে দে, তোকে সোজা করতে হয় কিভাবে সেটা আমি ভালো করেই জানি। ইনায়ার ঘুম উধাও হয়ে গেছে। এত রাগ কিছু না বলেই সে ফোনের ওপাশে নিঃশব্দ শোনার চেষ্টা করলো। ফারজিন ফারজিন ধমক দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, কথা বলিস না কেন? ইনায়া মুখ ফুলিয়ে বলল, আপনি আমাকে তুই তুই করে বলছেন? তো তোর সাথে ভালো ব্যবহার করব কেন? সেই বিকাল থেকে ফোন দিচ্ছি আর দিচ্ছি, কিন্তু তুই ধরছিস না। সব কাজ কাম বাদ দিয়ে তোর পেছনে পড়ে আছি আমি। ফারজিনের রাগ চরমে পৌঁছেছে, সেটা ইনায়া স্পষ্ট বুঝতে পারছে। তাই বাড়তি কথা না বাড়িয়ে ধীর স্থির স্বরে বলল, আচ্ছা সরি, আর হবে না। ফারজিন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর সরি তুই তোর কাছেই রাখ, বেয়াদব মেয়ে, বলে ফোন কেটে দিল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা টুট টুট শব্দটা যেন ইনায়ার কানে অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হতে লাগলো। ফারজিনের ধমকগুলো প্রতিধ্বনি এখনো তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এত রাতে সে এতটা রেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে ইনায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলো। সে ফারজিনের রাগের ধরন জেনে, ২ বছরের সম্পর্কে এসব তার নতুন কিছু নয়, কিন্তু সারাদিন না ফোন না ধরার কারণে এতটা তাণ্ডব হবে সেটা সে কল্পনাও করেনি। তবুও কোথাও যেন তার মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। রাগের মাঝেও একটা অধিকারবোধ ছিল, একটা টান ছিল। তবে সে যাই হোক, সে তো নিজের ফোন করেনি, তাই ফারজিনের রাগটা ন্যায্য ছিল। কিন্তু এখন কি তাকে ফোন করা উচিত? না, ফোন করলে আবার ঝগড়া লেগে যাবে। তার চেয়ে বরং একটু অপেক্ষা করাই ভালো। কিন্তু মন কিছুতেই স্থির হচ্ছে না। ফারজিনের রাগী কণ্ঠ এখনো কানে বাজছে, একবার দেশে আসতে দে, তোকে সোজা করতে জানি আমি। এ কথাটা মনে পড়তেই ইনায়ের গলা শুকিয়ে এলো। ফোনটা শক্ত করে ধরে সে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না। মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা আর শঙ্কা মিশে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। ইনায়া যখন প্রথম শুনল ফারজিন আসছে, তার হৃদয় কেঁপে উঠেছিল। একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে এক অজানা শঙ্কা। এতদিন পর দেখা, কিন্তু কিভাবে? সে কি তার সামনে গিয়ে স্বাভাবিক থাকতে পারবে? তার মনে হতে লাগলো এই পুনর্মিলন শুধু আনন্দের নয়, বরং কিছু অজানা প্রশ্নের মুখোমুখি হওয়ার প্রস্তুতিও বটে। তার ভেতরে মিশে আছে এক অদ্ভুত আনন্দ, অস্থিরতা, উত্তেজনা। ও ফারজিন তাকে বলেছে দেশে ফিরে খুব জলদি তাকে আপন করে নেবে। সেও যে অধীর অপেক্ষায় দিন গুনছিল এতদিন। তবে কবে তার ভালোবাসা দেশে আসবে, তার কাছে আসবে, তাকে হালালভাবে নিজের করে নিবে। জারিনের ঘরে বসে গল্প করছে সায়রা চৌধুরী, আমিরা বেগম, আয়েশা আর জারিন। ঘর ভরে আছে হাসি ঠাট্টায়, আর এর মাঝেই আমিরা বেগম স্নেহ ভরে জারিনের মাথায় তেল দিচ্ছেন। জারিন নিয়মিত তার চুলের যত্ন নেয়। ছোট চুল পছন্দ হলেও সে চুলগুলো ছোট করার কথা ভাবে না, কারণ একটাই, ফারজিন লম্বা চুল পছন্দ করে। তাই জারিনও তার চুল কোমরের নিচ পর্যন্ত বড় রেখেছে। শুধু চুলই নয়, ফারজিন যা যা পছন্দ করে সেও সেগুলো নিজের পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলেছে।
তার প্রিয় খাবারগুলো জারিন রান্না শিখেছে। এখন তার হাতে স্বাদের রান্নার অসাধারণ লাগে। ফারজিনও তার রান্না খুব পছন্দ করে। ফারজিনের প্রতি তার ভালোবাসা শুধুই কথায় সীমাবদ্ধ নয়, প্রতিটি ছোট ছোট কাজে সেটি প্রকাশ পায়। তার প্রতিটি পছন্দ, প্রতিটি অভ্যাসে ফারজিনের ছায়ায় গড়ে উঠেছে। চুলে একটু টান লাগতেই জারিন কুকিয়ে উঠল। আহ আম্মু, আসতে দাও না, ব্যথা পাই। আমিরা বেগম মাথা মালিশ করতে করতে বলল, আরে ভালোভাবেই তেল দিতে গেলে একটু আধটু ব্যথা লাগবেই। আচ্ছা, ফারজিন ভাইয়া কবে আসবে? আয়েশার কথায় সায়রা চৌধুরী বললেন, ফারজিন বলেছিল সম্ভবত পরের সপ্তাহে ফিরবে, কিন্তু ও তো এসেই আবার কাজে ঢুকে যাবে। আমিরা বেগম মাথা নেড়ে বললেন, ওর তো সবসময় কাজ নিয়েই ব্যস্ততা, একটু সময় বের করে আমাদের সঙ্গেও তো সময় কাটানো উচিত। জারিন চুপচাপ বসে সবার কথা শুনছিল, কিন্তু ফারজিনের নাম আসতেই তার মন অন্যরকম হয়ে গেল। এতদিন পর ফারজিন দেশে ফিরবে, এই ভাবনাটাই যেন তাকে অস্থির করে তুলল। ফারজিনের আগমনের দিন যত এগিয়ে আসছে, ততই দুই তরুণের মনে দুই ভিন্ন অনুভূতি সাগরে দুলছে। একজন গভীর ভালোবাসার আবেগে, আর একজন নিঃশব্দ আশার আলোর আধারিতে। ইনায়া মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, চোখ বুজে প্রশান্তি অনুভব করছে। মায়ের হাত আলতো করে চুলে বিলি কাটছে, যেন ছোটবেলার সেই নির্ভেজাল ভালোবাসায় ভরা মুহূর্তগুলো আবার ফিরে এসেছে। মা জানো, তোমার কোলটা এখনো ঠিক ছোটবেলার মতোই আরামদায়ক। আকলিমা বেগম হাসলেন, এই কোলেই তো তুই ছোট থেকে ঘুমিয়ে পড়তি। কত রাত তোকে কোলে নিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়েছি, মনে আছে? ইনা হেসে মাথা নেড়ে বলল, মনে থাকবে না আবার? আয় চাঁদ, আয় আয় চাঁদ মামা গানটা গাইলেই তো আমি 1 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তাম। আকলিমা বেগম মৃদু হেসে মেয়ের গালে আলতো চড় মারলেন। তুই শুধু ঘুমিয়ে পড়তি না, মাঝরাতে উঠে আবার খেতে চাইতি। একবার তো রাত 3টায় উঠে বললি, মা ভাত আর ডাল খেতে ইচ্ছে করছে। ইনায়া হাসতে হাসতে বলে উঠল, সত্যি বলছি মা, ওগুলো আমার জীবনের সেরা দিন ছিল। মা মেয়ে দুজনেই হাসিতে মেতে উঠল। মা জানো, আপু থাকলে এই মুহূর্ত ঠিক আমার পাশেই শুয়ে থাকতো। ইনায়া হেসে বলল, কিন্তু কণ্ঠে একটা চাপা অভিমান লুকিয়েছিল। হ্যাঁ, তোরা দুই বোন তো একসঙ্গে থাকলেই মজা করতি, কত যে কথা বলতে পারতি তোরা। কিন্তু এখন তো আর সেটা হয় না মা। আপু তো এখন আর আমাদের পাশে থাকে না, বিয়ে হয়ে গেল ওর। এখন ওর নিজের একটা আলাদা জীবন হয়ে গেছে। জানো মা, মাঝে মাঝে খুব কষ্ট হয়, মনে হয় আমার আপনজনদের সবাই একে একে দূরে চলে যাচ্ছে। আকলিমা বেগম মেয়ের কপালে হাত রাখলেন, পাগলি মেয়ে, বিয়ে মানেই কি দূরে যাওয়া? চারা তো এখনো তোর আপুই আছে, ও তোকে আগের মতোই ভালোবাসে। ইনায়া মায়ের দিকে তাকিয়ে বলল, জানি মা, আপু কখনোই আমাকে কম ভালোবাসতে পারে না, কিন্তু তারপরও ওর না থাকাটা মাঝে মাঝে খুব অনুভব করি। আগে তো সারাদিন আপুর সাথে ঝগড়া করতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, আর এখন তাকে আর নিজের কাছে পাই না। আকলিমা বেগম মেয়ের গাল ছুঁয়ে আদর করলেন। এটাই তো জীবনের নিয়ম মা, একদিন তোকেও তো তোর নিজের কাছ তোর যেতে নিজের কাছ থেকে যেতে হবে। আমরা তো শুধুমাত্র পালন করতাম। ইনে হালকা হাসলো, চোখে মুখে সেই আগের উচ্ছ্বাসটা নেই। তাহলে কি আমি তোমার কোলে এভাবে আর শুতে পারবো না মা? আকলিমা বেগম একটু সময় নষ্ট না করে বললেন, তুই সারা জীবন আমার ছোট্ট ইনায়াই থাকবি, এই কোলে তোকে কোনোদিন ফেলে দেব না মা। আকলিমা বেগম মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। এই মুহূর্ত যেন যারা স্নেহ ভালোবাসা তাদের চারপাশে মায়ার মতো ঘিরে রেখেছে। ইনায়া চোখ বন্ধ করলো। মায়ের বুকের উষ্ণতাটুকু যেন সেই শূন্যতাটাকে খানিকটা পূর্ণ করে দিল। 10 জুলাই 2016, টানা 1 বছর 8 মাস পর ফারজিন দেশে ফিরছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। মা, বাবা, পরিবার, প্রিয়জনেরা সবাই তার অপেক্ষায়। জন্মের পর কখনো প্রতিদিন পরিবারের বাইরে কাটায়নি, কখনো এতদিন পরিবারের বাইরে কাটায়নি। এবারই প্রথম এত দূরে, এত দীর্ঘ সময় কাটাতে হয়েছে। ফারজিন মন আজ অস্থির, উত্তেজিত। কল্পনায় ভাসছে পরিচিত মুখগুলো, মায়ের মমতামাখা হাসি, বাবার গম্ভীর
স্নেহভরা চোখ, বন্ধুদের উচ্ছ্বাস, আর সবচেয়ে বড় কথা ইনায়া কতদিন পর সে সামনে দাঁড়াবে, কতদিন পর সেই চেনা মুখ, চোখ দুটোতে নিজের জন্য অপেক্ষার ছাপ দেখবে। ফারজান ভেবেছে আর দেরি করা উচিত নয়, বাড়ি ফিরে এসে তার পরিবারকে ইনায়ের কথা জানাবে। ভালোবাসার মানুষকে দূরে রাখার কোনো মানে হয় না। সে চায় ইনায়া তার হোক, শুধু তার। সমাজ, বিধি, নিয়ম সব মেনে সম্মানের সঙ্গে যত দ্রুত সম্ভব সে ইনায়াকে হালালভাবে নিজের নামে করে নেবে। আকাশপথে প্লেন এগিয়ে চলছে, জানালার বাইরে তাকিয়ে ফারজিন মনে মনে প্রতিজ্ঞা করে বাড়ি গিয়ে যত দ্রুত সম্ভব ইনায়াকে বিয়ে করবে। বহুদিন পর দেশের মাটিতে পা রেখে ফারজিন গভীর এক শ্বাস নিল। বিমানবন্দরের কাচের দরজা পেরিয়ে আসতেই পরিচিত হাওয়ার পরশ পেল সে। এই শহর, এই আকাশ, রাস্তাগুলোর গন্ধ, সবকিছু তার পরিচয়। তার ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। দীর্ঘদিন পর আপন কোনো আশ্রয়ে ফিরে এসেছে। বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে আছেন তার বাবা তৌফিক চৌধুরী, চাচা আফনান চৌধুরী আর কাছের বন্ধু সানিও নিহাল। তৌফিক চৌধুরীর মুখে প্রশান্তির হাসি, চোখে স্নেহমাখা উজ্জ্বলতা। আমার ছেলে ফিরে এসেছে, কি খবর বাবা? তৌফিক চৌধুরীর কণ্ঠে আবেগ। ফারজিন এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, এতদিন পর কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, কিন্তু তুই তো অনেক শুকিয়ে গেছিস, ঠিক মতো খেতিস না ওখানে। তৌফিক চৌধুরীর কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। আফনান চৌধুরী সস্নেহে বললেন, বাকি গল্প বাড়িতে গিয়ে হবে, আগে বাড়ি চল। সায়রা ভাবি তো তোর অপেক্ষায় অস্থির হয়ে গেছে। নিহাল নিহাল একপাশ থেকে চোখ টিপে ফিসফিস করে বলল, আর কে কে অপেক্ষায় আছে সেটা তো দেখতে হবে, তাই না? সানি হাসি চেপে বলল, একদম। দেখেছিস ভাই, এতদিন বাইরে থেকে এসে কি ভদ্র ছেলে হয়ে গেছে। ঠিক বলেছিস। ফারজান তাকালো ওদের দিকে, আর তাকানোর মাত্রই দুজন যেন কিছু হয়নি এমন ভঙ্গিতে গম্ভীর হয়ে দাঁড়ালো। একটা হাসি ঠোঁটের কোণে খেলে গেল ফারজিনের হাসি দেখে তারাও হাসলো। ফারজিন ফারজিনের ফেরার খবরে উৎফুল্ল। সে জানে না কবে থেকে সে ফারজিনকে ভালোবাসে, শুধু জানে সে ফারজিনকে ভালোবাসে। আর এখন সে আশা করছে হয়তো এবার ফারজিন তাকে একটু অন্যভাবে দেখবে। এতদিন দূরে থাকার পর হয়তো এবার তাদের সম্পর্কের মাঝে নতুন কিছু তৈরি হবে। জারিন জানে না ফারজিন সত্যি তাকে কেমন ভাবে মনে, তবে তার মনে একরকম প্রত্যাশা কাজ করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ফারজিন কি একবারের জন্য তার মধ্যে একজন সঙ্গীর প্রতিচ্ছবি খুঁজবে, নাকি এবারও সে তার জীবনে কেবল একজন দায়িত্বশীল বড় ভাইয়ের মতোই থাকবে। এই ভাবনাগুলো তাকে দোলাচলে ফেলে দেয়, কিন্তু সে নিজের আশা ধরে রাখে। নিচে গাড়ির শব্দ ভেসে এলো টানা কয়েকবার। মুহূর্তে বাড়ির আঙিনায় হুলস্থুল পড়ে গেল। মা চাচিরা তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন দরজার দিকে। ফারজিন চলে এসেছে। জারিন বুকের ভেতর অজানা শিহরণ খেলে গেল। অদ্ভুত এক উত্তেজনা, যেন হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠেছে। সে দাঁড়িয়ে আয়নার সামনে, মনে হচ্ছে যেন থরথর করছে হৃদয়টা। কতদিন পর সে ফারজিনকে সামনে দেখবে, কি বলবে, কেমন ভাবে সামনে যাবে, সব এলোমেলো হয়ে যাচ্ছে। ফারজিনের জন্য তার মনে যে অনুভূতিগুলো লুকিয়ে আছে সেগুলো যেন এক মুহূর্তের দ্বিগুণ হয়ে ধরা দিল। সঙ্গে সঙ্গে জারিন দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে, ঠিক সেভাবেই যেমন পার্বতী ছুটেছিল দেবদাসের আগমনের খবরে। ওনাটার দুই মাথা হাওয়ার তালে উড়ছে, হৃদয় তার ধুকপুক করছে, পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কপালের কাছে এলোমেলো হয়ে পড়া চুল সরিয়ে সে এক নিঃশ্বাসে ছুটে চলল। ফারজিনের এক ঝলক দেখলেই তার এই অদ্ভুত উত্তেজনার ভার হালকা হবে। রাত তখন 10টা পেরিয়েছে। ইনায়া দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রতিদিনের মতো আজও মাহবুব খান দেরি করেছেন। ইনায়ার একদমই ভালো লাগছে না। হঠাৎ দরজা খোলার শব্দ হতেই দৌড়ে গিয়ে বাবার সঙ্গে লেপ্টে গেল সে। তুমি এত দেরি করো কেন বাবা? মাহবুব খান ক্লান্ত মুখে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন।
তোমার বাবা তো দেশের কাজ করে মা, মানুষদের জন্য কাজ করতে হয়। ইনায়া গম্ভীর মুখে বাবার দিকে তাকিয়ে বলল, আমি চাই না তুমি এত কাজ করো। তুমি খুব ক্লান্ত হয়ে পড়ো বাবা, কষ্ট হয়ে যায় তোমার, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। কম কাজ করবে, তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি জলদি বাড়ি আসবো। এই তো গুড বয়, চলো তোমাকে খেতে দিই। দুই বাবা মেয়ের একসঙ্গে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। প্রতিদিনের মতো আজও ইনায়া রাতে কিছু খায়নি, বাবার অপেক্ষায় ছিল। যতক্ষণ না মাহবুব খান বাড়ি ফেরেন ততক্ষণ তার ঘুম আসে না, ক্ষুধাও পায় না। বাবা ফিরলে তবেই শুরু হয় তাদের একসাথে খাওয়ার মুহূর্ত। ভালোবাসা আর নির্ভরতার এক নিখুঁত ছবি। বাবা মেয়ের এমন নিখুঁত ভালোবাসা দরজায় দাঁড়িয়ে দেখছেন আকলিমা বেগম। রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে চারপাশ। ঘরের জানালা দিয়ে চাঁদের ম্লান আলো গলে গলে পড়ছে মেঝেতে। খাওয়া দাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দিল ইনায়া, কিন্তু ঘুম আসছে না তার। ফারজিন দেশে ফিরেছে, অথচ এখনো তার সাথে দেখা হয়নি। ইচ্ছে করেই দেখা করেনি ফারজিন। ফোনে কথা হয়, তবুও যেন দূরত্বটা রয়েই গেছে। ফারজিনের কথা মনে পড়তে বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল ইনায়ার। কালকের বলা তার কথাগুলো প্রতিধ্বনি হতে লাগলো, তোমাকে আমি একদম আমার বউ হয়ে আমার ঘরে তুলবো, সেদিনই সামনে আসবো, এর আগে নয়। ফারজিনের এই দৃঢ় স্বর, সেই নিয়ন্ত্রণ, সেই দাবি, সব মিলিয়ে ইনায়ার মনে শিহরণ জাগিয়ে দেয়। এত কাছে থেকেও এত দূরে। ফারজিন দেশে এসেছে আজ নিয়ে 2 দিন। ফারজিনের দেশে আসার উপলক্ষে সাফায়াত ও নাদিয়াও বাড়ি এসেছে। ফারজিনের চাচাতো ভাই আহনাব ও পড়াশোনা শেষ করে মাসখানেক আগে দেশে ফিরেছেন। বর্তমানে সে ফারজিনের কোম্পানিতে আছে। সকাল 11টা বাজে। সকালে নাস্তা করে পরিবারের সবাই ড্রয়িং রুমে ডেকেছে ফারজিন, এমনকি নিহাল আর সানিকেও সকাল সকাল ডেকে এনেছে। কোনো এক জরুরি সংবাদ জানানো আছে তার। চৌধুরী বাড়ির এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। সবাই অধীর অপেক্ষায় বসে আছে। তৌফিক, সায়রা, আহনাব, আফনান, আমিরা, জারিন, সানি, নিহাল ও পরিবারের অন্য সদস্যরাও। ফারজান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আর ইনায়ার কথা বলার জন্য প্রস্তুত হচ্ছে। পরিবেশ থমথমে, সবার মধ্যে এক ধরনের অজানা উৎকণ্ঠা। ফারজিন একটা গভীর শ্বাস নিয়ে বলল, বাবা, মা, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বলার জন্য আজ সবাইকে এক জায়গায় এনেছি। সানিয়া নিহাল সোফায় এক কোণে চুপ করে বসেছিল। সানি নিহালকে কনুই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, এই, আজ কি বিশেষ দিন? কি হতে যাচ্ছে নিহাল? নিহাল সজোরে ফিসফিসিয়ে জবাব দিল, মনে হচ্ছে আমাদের বন্ধুরা একটা বিশাল বোমা ফাটাতে যাচ্ছে। সায়রা উদ্বিগ্ন হয়ে ফারজিনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি কথা ফারজিন, এত সিরিয়াস দেখাচ্ছে কেন? ফারজিন সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলো, আমি একজনকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই। নিহাল চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, ওরে বেটা, এই ছিল তোর মনে? সানিও বলল, যাক, ফাইনালি বলল। ফারজিনের কথায় জারিন থমকে গেল। মুহূর্তের মধ্যে ঘোরের মধ্যে চলে গেল। ফারজিন এটা কি বলল? ফারজিন অন্য কাউকে ভালোবাসে? কাকে ভালোবাসে? তাহলে তার কি হবে? তার আশেপাশের শব্দগুলো মৃদু হয়ে এলো। পৃথিবীটা যেন থমকে গেছে। তার বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছড়িয়ে পড়েছে, যেন কেউ হঠাৎ করে তার প্রিয় স্বপ্নটা ভেঙে দিয়েছে। সায়রা খুশিতে ফারজিনের দিকে তাকালেন। আমিরা বেগম আর নাফিয়া অবাক চোখে তাকালেন। তৌফিক গম্ভীর স্বরে বলল, কে সে মেয়ে ফারজিন? ফারজিন শান্ত স্বরে, তার নাম ইনায়া, আপনারা সবাই ওকে চিনেন। আমিরা একটু ভেবে হালকা হেসে বলল, মাহবুব ভাইয়ের মেয়ে ইনায়া? ইনায়া তো খুব মিষ্টি মেয়ে, ওর সঙ্গে তো তোকে খুব মানাবে। আমিরার কথায় তার দিকে তাকিয়ে ফারজিন মুচকি হাসল। জারিন তার মায়ের দিকে তাকায়। এদিকে সে বিচ্ছেদের দহনে পড়ছে, আর তার মা। জারিন ধীরে ধীরে ফারজিনের দিকে তাকায়। তার চোখে হতাশা, কষ্ট, অবিশ্বাস সব একসাথে, অথচ ফারজিনের চোখে অন্য কিছু।
ফারজিন দৃঢ়কণ্ঠে বলল, আমাদের 2 বছরের সম্পর্ক। থাইল্যান্ডে যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেল, না হলে আরো আগেই জানাতাম তোমাদের। এখন আমরা বিয়ে করতে চাই। বাবা, তুমি ইনায়ের বাবার সঙ্গে কথা বলবে। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, না কাঁপা, না লজ্জা, কোনো অনিশ্চয়তা নেই। বাবা মা এই সিদ্ধান্তে রাজি কিনা তা জানার প্রয়োজনও বোধ করল না। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, ইনায়ার বাড়িতে প্রস্তাব পাঠাতে হবে। তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। সাফায়াত একটু অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। তোর চোখে মুখে যা দেখছি, তুই তো এই ডিসিশন নিয়ে ফেলেছিস অনেক আগেই। আমাদের না করলেই বা কি হতো? সাফায়াতের কথায় সকলে হেসে দিল। তৌফিক সাহেব হালকা হাসলেন। বেশ ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। ইনায়া মেয়েটা অনেক ভালো, আমাদের চোখের সামনেই বড় হতে দেখেছি ওকে। এই সম্পর্ক না মানার কোনো প্রশ্নই আসে না। ফারজিন সঙ্গে সঙ্গে বলল, তাহলে তুমি কালকেই মাহবুব চাচার সাথে কথা বলবে। তৌফিক সাহেব একটু হকচকিয়ে গেলেন। এই তো দেশে ফিরলে, একটু গুছিয়ে নাও, কয়েকদিন যাক, তারপর কথা বলি। না বাবা, তুমি কালকেই যাবে ইনায়াদের বাড়ি, আর কালকেই বিয়ের দিন তারিখ ঠিক করে আসবে। ফারজিন একেবারে চূড়ান্ত ভঙ্গিতে বলল। সানিস তখন ফিসফিসিয়ে করে বলল, ভাই রে ভাই, এইবার আসলেই শাক বাজছে। বিয়ের তারিখ যেন ক্যালেন্ডার না, ছেলের মুখে লেখা। নিহাল বলল, আমি তো ভাবছিলাম থাইল্যান্ড থেকে ঘুরে এসে একটু ধ্যান জ্ঞান করবে, এখানে এসে দেখি চলো বিয়ে করি, মিশন শুরু হয়ে গেছে। আহনাফ হেসে বলল, ইনায়া যদি এখন হ্যাঁ বলে তাহলে বিয়ের দিন ফিক্স হতে টাইম লাগবে না, যদি না বলে তাহলে ভাইজান থাইল্যান্ডের টিকিট কাটবে রিটার্নে। সবাই হেসে উঠল। ফারজিন তখনও সিরিয়াস মুখে বলল, হ্যাঁ না, হ্যাঁ না নয়। আমি জানি ওর জবাব কি হবে। আর যদি এখন বিয়ে করতে নাও চায় তাহলে কোনো সমস্যা নাই, দরকার পড়লে তুলে নিয়ে আসবো। তুলে আনবেন? বাহ, একদম সিনেম্যাটিক। নাদিয়ার কথায় ফারজিন হালকা হেসে বলল, সিনেমা নয় ভাবি, এটা আমার রিয়েল লাইফ, আর ইনায়া আমার রিয়েলিটি। তৌফিক সাহেব এবার একগাল হেসে ছেলের দিকে তাকালেন। তুমি তো দেখে একদম ঠিক করে ফেলেছ। তাহলে ঠিক আছে, কালই যাব মাহবুব সাহেবের সাথে দেখা করতে। সবার হাসির মাঝে ফারজিন একটু চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, এই বিয়েটা শুধু ভালোবাসা নয়, এটা আমার প্রতিজ্ঞার, আমার নিরাপত্তার দেওয়াল, ইনায়ার চারপাশে গড়ে দেওয়ার একটা পথ। পরিবারের সবার মুখে হাসির ঝিলিক দেখা দিল। তারা সবাই ইনায়াকে চেনে, অত্যন্ত ভালো একটি মেয়ে সে। হঠাৎ জারিন উঠে দাঁড়ায়, চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি ফারজিন। তুমি কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারো? জারিনের কথায় ঘর মুহূর্তেই থমথমে হয়ে গেল। সকলের দৃষ্টি জারিনের দিকে নিবদ্ধ হলো। সবাই অবিশ্বাস্য অবাক চোখে তাকালো। সবাই বোঝার চেষ্টা করলো এইমাত্র জারিন কি বলল। আমিরা বেগম উঠে বলে উঠলেন, কি বললে তুমি এইমাত্র? আমি ফারজিনকে ভালোবাসি। ফারজিন আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। ও শুধু আমার অধিকার, আর কারো না। মুহূর্তে হাসি খুশি সুন্দর পরিবেশ বদলে গেল। আমিরা উদ্বিগ্ন হয়ে উঠলেন। আফনান চৌধুরী চুপচাপ মেয়ের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। হঠাৎ জারিনের কথার বাস্তবতা বুঝতে চাইছেন। ফারজিন গম্ভীর শ্বাস ফেলল। সে জানতো জারিন তাকে পছন্দ করে, তবে কখনোই তাকে সে দৃষ্টিতে দেখেনি। তার কাছে জারিন সবসময় ছোট বোনের মতো ছিল। জারিন, মুখ সামলে কথা বল। ফারজিনের কণ্ঠ কঠিন শোনালো। আমি তোকে ছোটবেলা থেকে বোনের মতো দেখেছি, কখনোই অন্যভাবে ভাবিনি। জারিনের চোখে পানি টলমল করছে, কণ্ঠে কান্নার আবেশ। তবুও দৃঢ়ভাবে বলে উঠল, কিন্তু আমি তো তোমাকে ভাইয়ের মতো দেখিনি ফারজিন, আমি তোমাকে একজন প্রেমিকের মতো দেখেছি। তার সরল তীব্র স্বীকারোক্তি যেন বাতাস ভারী করে তুলল। নিস্তব্ধতা নেমে এলো ঘরে। মেয়ের এমন লাগামহীন নির্লজ্জ কথায় আমিরা হতবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আর আফনান চৌধুরী মুখ কঠিন করে উঠল, জারিন। আফনান চৌধুরী গর্জে উঠলেন, কণ্ঠে প্রচন্ড রাগ। এটা কেমন অসভ্যতা? ফারজিন তোমার যে কত বড় জানো? ভাইকে এসব বলতে লজ্জা করে না তোমার? জারিন, শান্ত হ, এটা ফারজিনের সিদ্ধান্ত, তুই চাইলেই কিছু বদলাবে না। আমিরা বেগম ধীরে ধীরে বললেন। কিন্তু আমিরার কথায় আরো অস্থির হয়ে উঠল জারিন।
উন্মাদ ভঙ্গিতে মাথা ঝাঁকালো, চোখ দুটো রাগ ও কষ্টে লাল হয়ে উঠল। না, আমি এটা মানতে পারবো না। ফারজান কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারে? ও শুধু আমার। বিয়ে করলে আমাকেই করতে হবে। তার কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছিল। ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে। পরিবারের ছোট বড় সবার সামনে লজ্জা বোধটুকু আসছে না তার। মুহূর্তের মধ্যে সে মেঝেতে বসে পড়ল, মুখ চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। নাদিয়া দৌড়ে এসে ধরলো তাকে। ফারজান তার দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখে একটু সহানুভূতি ছিল না, ছিল শুধু নিরাসক্ত বাস্তবতা। এই সম্পর্ক তার কাছে কখনোই ছিল না, আর কখনো হবেও না। সায়রা গম্ভীর শ্বাস নিয়ে ধীর কণ্ঠে বোঝানোর চেষ্টা করলো, জারিন, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস না, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। ফারজান যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে তাকে আটকানো ঠিক হবে? তুই কি চাস সে এমন একটা সম্পর্কে থাকুক যেখানে তার হৃদয় নেই? জারিন কাঁদতে কাঁদতে সায়রার দিকে তাকায়। সে কিছু বলবে, কিন্তু বলতে পারে না। সায়রা ধীরে ধীরে এগিয়ে এসে জারিনের মাথায় হাত রাখেন। আমি জানতাম ফারজান ইনায়াকে ভালোবাসে, সে আমাকে আগেই বলেছে। আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম একদিন তোরা সবাই সত্যিটা জানবে। কিন্তু জারিন, আমি চাই তুমি এটা মেনে নাও, নিজের জন্য, ফারজানের জন্য। জারিন উঠে দাঁড়ালো, সায়রার দিকে তাকিয়ে করুণভাবে আহাজারি করতে থাকলো। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না ফারজানকে ছাড়া থাকতে। আমি পারবো না। আমার ফারজানকে লাগবে, ফারজানকে লাগবে আমার। তাকে বলো ইনায়াকে ভুলে যেতে। আমাকে ভালোবাসতে বলো। আমি ফারজানকে ছাড়া থাকতে থাকতে পারবো না। আমার ফারজানকে লাগবে, আমার ফারজানকে লাগবেই। তাকে ছাড়া আমি মরেই যাব, মরেই যাব। একভাবে এক কথা পাগলের মতো প্রলাপ করতে থাকে জারিন। আচমকা এক ঝটকায় আহনাব এগিয়ে এলো। তার চোখ ঝলসে উঠল ক্রোধ, জল শক্ত হয়ে উঠল। এগিয়ে এসে আচমকা এক থাপ্পড় দিল জারিনের বাম গালে। জারিনের গালে তার হাতের ছাপ বসে গেল। ধাক্কায় এক পাশে একটু দুলে গেল সে। আমিরা নাফিয়া মুখে হাত চাপলো। ঘর নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। পরিবারের সম্মান বলতে কিছু আছে জারিন? আহনাফের বজ্র কণ্ঠের মতো গর্জে উঠল। তুই কি বুঝতে পারছিস তুই কি বলেছিস? তোর লজ্জা করে না? তোর এতটুকু সম্মানবোধ নেই? জারিন হতভম্ব দেখে চোখে তাকিয়ে রইল। তার গাল লাল হয়ে উঠেছে, চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। তবুও সে অবিশ্বাস নিয়ে আহনাফের দিকে তাকিয়ে থাকলো। ভালোবাসা মানে এই না যে যাকে চাস তাকে জোর করে পেতে হবে। ভালোবাসা মানে ত্যাগ শেখা, বোঝা শেখা। ফারজান তোকে কখনো সে চোখে দেখেনি, আর দেখবেও না। এটা মানতে শেখ। সবার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমিরা হতভম্ব হয়ে মেয়ের কষ্ট দেখছিলেন। আর আহনাফ আর আফনান চৌধুরী মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। ফারজান চুপ হয়ে দাঁড়িয়ে রইল। জারিন কাঁপতে কাঁপতে এক পা পেছালো। ঠোঁট কেঁপে উঠল, কিছু বলতে চাই, কিন্তু গলার স্বর বের হলো না। মুহূর্তেই সে ছুটে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। তার কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল সিঁড়ির দিকে। আমিরা দ্রুত তার পেছনে ছুটে যান। ঘর জুড়ে থমথমে নীরবতা নেমে আসে, কিন্তু কেউ খেয়াল করলো না এক কোণে দাঁড়িয়ে থাকা সানিকে। কেউ খেয়াল করলো না, কেউ বুঝলো না আজ এখানে শুধু জারিন নয়, আরেকজনও ভেঙে পড়েছে। সানি নিঃশ্বাসও নিতে ভুলে গেল, যেন চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। এক অজানা শূন্যতা বুকের ভেতর ছড়িয়ে পড়ছে। তার ঠোঁট নড়ল, খুব আস্তে, শুধু নিজের জন্য, জারিন। কিন্তু শব্দটা কেবল তার মধ্যেই থেকে গেল, কেউ শুনল না। সে তাকিয়ে থাকলো মেয়েটার যাওয়ার পানে, যে এতদিন তার হৃদয়ে ছিল, যার এক ঝলক হাসির জন্য সে দিনের পর দিন অপেক্ষা করত। কিন্তু আজ সেই হাসির বদলে জায়ানের চোখের জল কষ্টে, কিন্তু সেটা তার জন্য না, অন্য একজনের জন্য। সানির হাত দুটো মুষ্টিবদ্ধ হলো, নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস নিল। সে ধীরে ধীরে এক পাশে সরে গেল, যেন কিছুই হয়নি, যেন এই মুহূর্তটা তার হৃদয় টুকরো টুকরো করে দেয়নি। এতদিন ধরে সে যে অনুভূতিটা লুকিয়ে রেখেছিল, সে আশা সে নিজের অজান্তেই বুনেছিল, মুহূর্তে যেন তা ভেঙে চুরমার হয়ে গেল।
ছোটবেলা থেকে ফারজিনদের বাড়ি সানি আর নিহালের আসা যাওয়া ছিল। নিয়মিত বন্ধুত্বের বন্ধন যেমন গভীর ছিল, তেমনই ছিল বাড়ির সবার সঙ্গেও এক সহজ সম্পর্ক। সেদিন বিকালেও তেমনই কোনো কাজে ফারজিনের সঙ্গে দেখা করতে এসেছিল তারা। ড্রয়িং রুমে বসে কথার ফাঁকে হঠাৎ করেই সানির দৃষ্টি আটকে গেল দরজার দিকে। জারিন ভেতরে ঢুকছে হাঁপাতে হাঁপাতে, কপাল বেয়ে ঘামের চিকচিক করা রেখা নিয়ে। স্কুল থেকে ফিরেছে, হয়তো বাহিরের অতিরিক্ত রোদের কারণে অবস্থা করুণ। তার পরনে স্কুল ড্রেস, সাদা জামা, সাদা স্কার্ফ, কোমর পর্যন্ত লম্বা চুল দুভাগ করে বেনি করা, তবে সামনে থেকে চুলগুলো এলোমেলো ভাবে বেরিয়ে এসেছে। কপাল লেগে আছে ঘামে ভেজা কিছু আঁচল। এক কাঁধে স্কুল ব্যাগ ঝোলানো, ক্লান্ত দৃষ্টি, তবুও চোখে একটা অপরূপ মায়া। সানির জন্য যেন মুহূর্তটা থমকে গেল। পুরো ঘর, কথোপকথনের শব্দ, বিকেলের আলো সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো তার মনে। এতদিন জারিনকে দেখেছে, কথা বলেছে, অথচ আজ প্রথমবার যেন সত্যিকারে দেখলো। আজ প্রথমবার সে অনুভব করলো এই মেয়েটির জন্য তার মনে একরকম অনুভূতি জন্ম নিচ্ছে। যৌবনকালে এই প্রথম কোনো মেয়েকে তার এত ভালো লাগলো। কি আশ্চর্য, একজন মানুষকে দেখে এত ভালো লাগতে পারে, এই এত মুগ্ধতা হওয়া যায়। জাইন তখনও জানে না সেই বিকেল থেকে কেউ তার দিকেই চেয়ে আছে, কেউ তার হাসি আর ক্লান্তির মাঝেও এক অসম্ভব সৌন্দর্য খুঁজে পাচ্ছে। সানি চুপচাপ বসে রইল, চোখ নামিয়ে নিল ধীরে ধীরে। বুকের মাঝে কি এক অদ্ভুত অনুভূতি খেলে গেল, সে বুঝে উঠতে পারলো না, কিন্তু এতটুকু বুঝতে পারলো এই অনুভূতি একদিন তাকে অনেক দূরে নিয়ে যাবে, হয়তো এমন এক পথে সেখান থেকে ফিরে আসার উপায় থাকবে না। এত বছরের ভালোবাসা তার, কিন্তু আজকে তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল জারিন। সানির সমস্ত ভরসা, সমস্ত স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে পড়লো ধুলোয়। চুপচাপ নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ি থেকে, কাউকে কিছু না বলে। কিন্তু সে টের পেল না তাকে নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে যেতে কেউ একজন দেখেছে। সানি এলোমেলো পায়ে হাঁটছে, মাথার ভেতর এক অসহ্য ঝড়, আর বাইরের পৃথিবী হঠাৎ থমকে গেছে। আশেপাশের কোনো কিছুর সঙ্গে তার আর কোনো সহজ সংযোগ নেই। নেই কোনো শব্দ, কোনো মানুষ, কেবল নিস্তব্ধতা। চলার গন্তব্য নেই, তবু হাঁটতে হাঁটতে এসে পড়ে এক বিস্তীর্ণ মাঠে। চারদিকে শুধুই সবুজ, মাঝখানে সে একা। বুকের গভীরে জমে থাকা কান্না গলায় এসে আটকে আছে, আর এক ফোঁটাও সহ্য করতে পারছে না। হঠাৎ হেলে দুলে পা ফেলে গান ধরে, তার কণ্ঠে মিশে যায় শূন্যতা, হাহাকার আর এক অপার একাকিত্ব। বাতাসে ভেসে বেড়ায় এক ভাঙা হৃদয়ের নিঃসঙ্গ সুর। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নেই নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। হঠাৎ করে থেমে যায় সে, চোখ দিয়ে এক ফোঁটা নোনা কিছু বের হলো বোধহয়। সে কাঁদছে না, ছেলেদের যে কাঁদতে নেই। হঠাৎ মাঠের মাঝখানে ঘাসের ওপর শুয়ে পড়ে, চোখে আকাশ, মন ভরে যায় অসীম নীরবতা। নিঃশব্দে হৃদয়ের সমস্ত অভিযোগ যেন সৃষ্টিকর্তার দরবারে পেশ করে সে, শুধু একটিবার উত্তর পাওয়ার আশায়।